হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই ভালো রয়েছো। তো আমরা একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর ফিজিক্সের আমরা প্রথম আজকে ক্লাস শুরু করছি। তো প্রথম চ্যাপ্টারটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভৌত বিশ্ব এবং পরিমাপ। তো পরিমাপ নিয়ে এই যে চ্যাপ্টারটা তোমরা প্রথম পড়বে ক্লাস 11-এ। তো আমরা প্রথমে চলে আসছি, তোমরা কোন কোন বইগুলোকে ফলো করবে। তোমরা দুয়ারি মজুমদারের বইটা মার্কেটে কিন্তু খুব অ্যাভেলেবেল প্রচুর রয়েছে, কিন্তু তোমরা যদি দত্তপাল দত্তের বইটাকে তোমরা পড়ো তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো এই বইটার সঙ্গে দুয়ারি মজুমদার বইয়ের একটু পার্থক্যটা কি জিনিস না, দুয়ারি মজুমদার বইতে কিন্তু প্রবলেমগুলো এত ভালো দিয়েছে, কিন্তু থিওরিটাকে লেখার সময় কিন্তু রিলেশনটা ঠিক মতো করতে পারেনি। আমি যেটা পড়ে দেখেছি, তোমরা যদি দত্তপাল দত্তের বইটাকে পড়ো সহজে কিন্তু ওটা ছাত্ররা কিন্তু বুঝতে পারবে। তো আমরা সে যাই হোক চলে আসছি এবার আমাদের চ্যাপ্টারের পড়ার বিষয়বস্তুতে। প্রথম চ্যাপ্টারটা তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে মাত্র 3 নাম্বার পাবে, যদিও এখনো ক্লাস 11-এর পরীক্ষা আলাদা, 12-এর পরীক্ষা আলাদা হচ্ছে। তো ক্লাস 11-এর পরীক্ষাতে তোমরা মাত্র 3 নাম্বার কিন্তু পরীক্ষায় পাবে। কিন্তু তোমরা যখন কম্পিটিশন পরীক্ষা দিতে যাবে, যখন কোনো জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা কিংবা নিট পরীক্ষা দিতে যাবে, সেখানে কিন্তু এখান থেকে আমরা প্রশ্ন পাবো এবং 3 নাম্বার প্রশ্ন পাবো। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়াবো যেটা প্রথমে এইচএস যে সিলেবাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা থিওরিটা পড়াবো, এবং যখন আমরা পরবর্তী ক্লাসে যখন নিট কিংবা অ্যাডভান্স যেই পড়াগুলো করব তখন কিন্তু আমরা একটু ডিটেলসে এই থিওরির উপর বেস করে কিন্তু অ্যাডভান্স ম্যাথমেটিক্স আমরা কিছু করব। তো সেই জন্য আমরা প্রথম ক্লাসগুলোকে কিন্তু হায়ার সেকেন্ডারি বেসে আলোচনাটা করব। তোমরা ক্লাসগুলোকে যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আশা করি। তো আমরা এই যে প্রথম চ্যাপ্টারের যে বিষয়বস্তু, 3টা বিষয়বস্তু নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাকে তৈরি করা হয়েছে। বিষয়বস্তুর মধ্যে 1 নম্বর বিষয়বস্তু থাকবে মাত্রা বিশ্লেষণ, ব্যাপারটাকে ভালো করে বোঝা এবং তাকে কি করে অ্যাপ্লাই করা যাবে, কি ক্ষেত্রে কি সব ব্যাপার নিয়ে আমরা এটা আলোচনা করব। দ্বিতীয় একটা আলোচনা এখানে আমরা করব যে পরিমাপকারী কতগুলো যন্ত্র, যেটা আমরা পরে পরে বলে দিচ্ছি, পরিমাপকারী যন্ত্রগুলো এখানে আমরা পাবো। পরিমাপকারী কিছু যন্ত্র সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা যে সমস্ত জিনিসের পরিমাপ করব সেই বিস্তর রেঞ্জের মধ্যে আমরা আপাতত আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যে পরিমাপের প্রয়োজনীয়তা পড়বে, সেক্ষেত্রে সেই যন্ত্রগুলোর যে পরিমাপের যে রেঞ্জটা সেটা কিন্তু হবে। তো এইটা তৃতীয় একটা বিষয়বস্তু যেটা রয়েছে। এই পরিমাপ করার পর আমাদের পরিমাপের বিভিন্ন যে ত্রুটি বিচ্যুতিগুলো ঘটতে থাকে বা সেইগুলোকে নিয়ে আমরা আলোচনাটা করব। অর্থাৎ পরিমাপ করার পরে কোনো পরিমেয় বস্তুটাকে যে প্রকাশ ভঙ্গি তাকে বলা হচ্ছে ত্রুটি সহ, সেটাকে বলা হচ্ছে ত্রুটি। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। এই ত্রুটি অর্থাৎ এরর, এই আলোচনার মধ্যেও কিন্তু আমরা যে কি করে প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা সিগনিফিক্যান্ট ফিগার অর্থাৎ সার্থক সংখ্যা বিষয়টা, কিংবা রাউন্ড অফ অর্থাৎ যে কোনো একটা যে সংখ্যাকে বা পরিমাপকে প্রকাশ করার সময় আমাদের কি ভাবে তাকে সংক্ষিপ্ত করা, অর্থাৎ রাউন্ডিং অফ যাকে বলা হচ্ছে, রাউন্ডিং অফ করা। এই বিষয়টার সঙ্গে সঙ্গে যে 10-এর পাওয়ার আকারে প্রকাশ, সেটাকে বলা হচ্ছে ঘাত, যে সেইটার প্রকাশ সেটা আমরা জানবো। অর্থাৎ পাওয়ার অফ 10 তার মাত্রার এককে প্রকাশটাকে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের 3টা মূল বিষয়বস্তুর মধ্যে আজকে যেটা আমরা আলোচনা করব মাত্রা বিশ্লেষণ। তো পরের আলোচনাগুলোতে আমরা পরেই বলবো। তো চলে আসছি মাত্রা বিশ্লেষণ। তো এই মাত্রা বিশ্লেষণ সম্পর্কে তোমরা 9ম শ্রেণীতে কিন্তু যখন পড়াশোনা করছিলে বিজ্ঞানে ভৌত বিজ্ঞান বইটাতে তোমরা কিছুটা পড়েছিলে, একটা প্রথম চ্যাপ্টারের শেষ পার্টে তোমরা পড়েছিলে। তো সেই বিষয়টাকে আরো একবার এখানে আমরা একটু ডিটেলসে আলোচনা করব, কি করে ওটাকে উন্নততর ভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো প্রথমে চলে আসছি মাত্রা জিনিসটা কি না। আমরা বিভিন্ন ভৌত রাশিগুলোকে যখন প্রকাশ করে থাকি আমরা জানি তাদের একক প্রয়োজন পড়ে। তো সেই এককগুলো আবার আমরা জানি ভৌত রাশিগুলোর এককগুলো কোনগুলো হচ্ছে প্রাথমিক একক, কোনগুলো হচ্ছে আবার লব্ধ একক। বিশেষ করে লব্ধ এককগুলো যেগুলো প্রাথমিক এককের উপর নির্ভর করে তারা প্রকাশ করা হয়, সেই প্রাথমিক এককের কত ঘাতে
সঙ্গে তারা সম্পর্কযুক্ত সেই যে রাশিমালাটা আমরা পাবো তাকে বলা হচ্ছে কিনা যে মাত্রা। কোনো ভৌত রাশির মাত্রাটা কি জিনিস না, কোনো মাত্রা বলতে কাদের মাত্রা না, কোনো ভৌত রাশির মাত্রা, ভৌত রাশির মাত্রা। বিশেষ করে কোন ভৌত রাশিগুলো না, লব্ধ যে সমস্ত বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা জানবো সেই লব্ধ ভৌত রাশিগুলোর মাত্রা। মাত্রা বলতে কি, আমরা সেই লব্ধ ভৌত রাশিটা মূল একক যেগুলো রয়েছে, মূল এককগুলো কোনগুলো আমরা নিশ্চয়ই জানি যে এসআই পদ্ধতিতে মূল এককগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা, কিংবা হচ্ছে কি তাপমাত্রা, আলোর তীব্রতা, আর হচ্ছে কি বস্তুর পরিমাণ। এই সমস্ত মূল এককগুলো যেগুলো এসআই পদ্ধতিতে মূল এককগুলো আমরা জানি, দৈর্ঘ্যের যে একক সেটা কিসে বলে থাকি মিটার, ভরের একক আমরা কিলোগ্রামে বলে থাকি, আর সময়ের একক সেকেন্ডে, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এককে, তাপমাত্রাকে কেলভিন এককে, আলোর তীব্রতাকে আমরা ক্যান্ডেলা এককে, বস্তুর পরিমাণকে আমরা মোল এককে প্রকাশ করে থাকি। তো কোনো লব্ধ রাশিকে আমরা যদি মূল এককের দিয়ে প্রকাশ করলে ওই মূল এককগুলোর যে ঘাত মানটা থাকবে সেই মানগুলোকে বলা হবে ওই ভৌত রাশির ওই যে এককের মাত্রা। বোঝা গেছে? যেমন ভাবে আমরা যদি যে আয়তন কথাটা সাপোজ বলছি, আয়তন এটা একটা লব্ধ এক রাশি এবং এর এককটা আয়তনের এসআই পদ্ধতির একক কি জানি আমরা, এই যে মিটারের কিউব। তাহলে এই যে মিটার কিউবটাকে আমরা 3 বার মিটার প্রাথমিক এককের সাহায্যে প্রকাশ করে আমরা পাচ্ছি এই যে 3টা আয়তন সমান কি দৈর্ঘ্যের কিউব, তাহলে অর্থাৎ মিটার গুণিতক মিটার গুণিতক। অর্থাৎ এই আয়তনের মাত্রা কত না, আয়তনের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের যে এককে 3, অর্থাৎ আয়তনের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের বেসিসে ওটা হচ্ছে 3 মাত্রায় রয়েছে। ঠিক একই ভাবে তাহলে আয়তনের মাত্রাটা আমরা কি বলবো যে মূল যে এককের কত পাওয়ারের সঙ্গে এটা সম্পর্কযুক্ত মাত্রাটা হচ্ছে 3, দৈর্ঘ্যের এককে ওটা হচ্ছে 3। আবার ক্ষেত্রফলের যদি মাত্রা বলি, ক্ষেত্রফল এর যদি মাত্রা বলি, ক্ষেত্রফলের একক আমরা জানি মিটার স্কয়ার, তাহলে এর মাত্রা কি না দৈর্ঘ্যের মাত্রাতে ও 3, দৈর্ঘ্যের বেসিসে ওর মাত্রা হচ্ছে 3, অর্থাৎ এর মাত্রা হচ্ছে 3 কার বেসিসে। ঠিক একই রকম ভাবে আমি যদি ঘনত্ব বলি, তাহলে ঘনত্ব এটা একটা লব্ধ ভৌত রাশি, এর মাত্রাটা বলতে কি যে ও কিভাবে মূল এককের সঙ্গে জড়িত। তো ঘনত্ব মানে আমরা জানি ভর ভাজিত আয়তন, তাই তো। তো এই যে এটা কি করে, ভরের একক যদি আমরা বলি কিলোগ্রাম, আর আয়তনের একক হচ্ছে যদি মিটার গুণিতক মিটার গুণিতক মিটার, তাহলে এটা হয়ে যাচ্ছে কেজি, কিলোগ্রাম হোল টু দি পাওয়ার মাইনাস কিলোগ্রাম ইনটু মিটার টু দি পাওয়ার -3। তাহলে মাত্রাটা কত, ঘনত্বের মাত্রাটা হচ্ছে কিন্তু কেজির বেসিসে 1, মিটারের বেসিসে -3। তো এই রকম ভাবে মাত্রা লেখাটা একটু কিন্তু তুলনামূলকভাবে কষ্টসাধ্য। তো সেই জন্য কি করা হচ্ছে, এই মাত্রীয় সংকেত হিসাবে কিন্তু মাত্রাটাকে প্রকাশ করা হয়। তাহলে মাত্রা প্রকৃতপক্ষে কিন্তু ওই ভৌত রাশিটা মূল যে এককগুলির কত ঘাতের সঙ্গে সম্পর্কযুক্ত তাকেই বলা হচ্ছে তার মাত্রা। কিন্তু মাত্রাটাকে প্রকাশ করা হচ্ছে কি করে, অর্থাৎ কোনো ভৌত রাশির মাত্রাটাকে প্রকাশ করা হয়, কিন্তু প্রকাশ করা হয় করার যে পদ্ধতিটা কি না, সেক্ষেত্রে এই যে মূল এককগুলোকে আমরা বলেছি তাকে দৈর্ঘ্যের জন্য আমরা ক্যাপিটাল এল, ভরের জন্য ক্যাপিটাল এম, সময়ের জন্য ক্যাপিটাল টি, কিংবা আরও যে যদি আমরা বিষয়টা যেখানে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার প্রয়োজন পড়বে সেখানে তাকে আমরা আই, তাপমাত্রার কে, কিংবা আলোর তীব্রতার ক্ষেত্রেও সেই ক্যান্ডেলা সিডি, এবং মোলের ক্ষেত্রেও সেই মোল, এইগুলো দিয়ে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আরও যে তার প্রকাশটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হবে এবং সেটাকেই বলা হবে তার মাত্রীয় সংকেত। বোঝা গেছে?
অর্থাৎ যেমনভাবে আমরা কেমিস্ট্রিতে কোনো ভৌত রাশিগুলো বা বিভিন্ন যে মৌলিক পদার্থের বা যৌগিক পদার্থের নামগুলোকে আমরা সিম্বলের সাহায্যে প্রকাশ করে তার আমরা সংকেত নির্ণয় করতাম, ঠিক বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা মাত্রীয় সংকেত বলে বলবো। তাহলে এক্ষেত্রে যদি আয়তনের মাত্রীয় সংকেত কি হবে, আয়তনের মাত্রা তো যে দৈর্ঘ্যের এককে দৈর্ঘ্যের বেসিসে 3, তাহলে প্রকাশ করার পদ্ধতিগুলো হচ্ছে কি, এই সমস্ত সিম্বলগুলোকে দিয়ে আমি যদি তার এককটাকে প্রকাশ করি সেটাই হয়ে যাবে তার মাত্রা। তো এক্ষেত্রে আমরা কয়েকটা মাত্রা নির্ণয় করে তোমাদেরকে দেখাবো, অর্থাৎ যেই যেই মাত্রাগুলো আমরা দেখেছিলাম। তাহলে আয়তনের মাত্রা কি হবে, এখন মাত্রাটাকে প্রকাশ করার জন্য যেহেতু একক কোনো থাকছে না, একে তৃতীয় বন্ধনীর ভেতরে দিয়ে একে প্রকাশ করা হয়ে থাকে, তৃতীয় বন্ধনী। তাহলে আয়তনের মাত্রাকে লিখতে গেলে ভি থার্ড ব্র্যাকেট থাকবে, তাহলে আয়তনের মাত্রা হবে L টু দি পাওয়ার 3। আমরা যেটা পেয়েছিলাম দৈর্ঘ্যের মাত্রাটা হচ্ছিল, আয়তনের মাত্রা দৈর্ঘ্যের বেসিসে 3, অর্থাৎ দৈর্ঘ্য টু দি পাওয়ার আমরা 3 পেয়েছিলাম, অর্থাৎ এখানে পেয়েছিলাম কি দৈর্ঘ্যের হোল টু দি পাওয়ার 3 পেয়েছিলাম। তাহলে এর মাত্রা L এর জায়গায়, দৈর্ঘ্যের জায়গায় L, এর মাথায় 3। ঠিক একইভাবে এরিয়া পেয়ে যাবো কত, L স্কয়ার। ডেনসিটি আমরা যদি ঘনত্বটাকে D বলে বলি, সাপোজ D বলে বলছি ঘনত্বকে, তাহলে D সমান কি, এই যে কেজির জন্য আমরা M ব্যবহার করব, মিটারের জন্য L ব্যবহার করব টু দি পাওয়ার 3। তাহলে এইটা হচ্ছে ঘনত্বের মাত্রা। তো আরো কতগুলো ভৌত রাশির মাত্রা আমরা কিন্তু এই অধ্যায়ে পড়ব। তো যেহেতু আমরা বিজ্ঞানটা পড়তে যাচ্ছি, বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ে যখন বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা জানবো, তাদের যে সম্পর্কটা জানলে কিন্তু আমরা সেই ভৌত রাশির মাত্রাটাকে লিখতে পারবো। তো এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ভৌত রাশি আমরা জানবো, অর্থাৎ তাদের মাত্রাগুলো আমরা লিখবো, কিন্তু সেই ভৌত রাশিগুলো সম্পর্কে হয়তোবা এখনো জেনেছি কিংবা আমরা জেনে এসেছি আমাদের মনে নেই, কিন্তু সেই ভৌত রাশির যে সংজ্ঞা বা সম্পর্কটা আমাদের কিন্তু যদি খেয়াল করি তাহলে আমরা সেই মাত্রাটা নির্ণয় করতে পারবো। তাহলে কতগুলো ভৌত রাশির আমরা মাত্রা নির্ণয় করছি, মাত্রা নির্ণয় করব। তো সেই মাত্রা নির্ণয় করলে, আচ্ছা আমরা এই যে অধ্যায়ে মাত্রা নির্ণয় তো আমরা করবই, তো সেই মাত্রা নির্ণয়টা একটু করেই দেখছি। আমরা যেমন ক্ষেত্রফলের মাত্রা করে ফেলাম, ঘনত্ব, চাপের মাত্রা। তাহলে চাপ যে ভৌত রাশিতে, চাপ মানে কি, যে বল ভাজিত ক্ষেত্রফল। চাপের সংজ্ঞা তোমরা বিভিন্ন বইতে পড়ে এসেছো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপের মাত্রা বের করতে গেলে চাপকে যদি পি দিয়ে প্রকাশ করি, পি এর মাত্রা সমান কি বল, এফ কে যদি বল বলে ফোর্সের মাত্রা বাই ক্ষেত্রফল এরিয়ার মাত্রা। তাহলে এফ এর মাত্রা কি এম এল টি মাইনাস 2 ভর ইনটু ত্বরণ আর এল স্কয়ার। এটা সিম্পলিফিকেশন করলে আমরা পেয়ে যাব এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, অর্থাৎ চাপের মাত্রা আমরা নির্ণয় করলাম। চাপের সঙ্গে সঙ্গে আমরা যদি ত্বরণ বা ধরো বেগের মাত্রা নির্ণয় করি, বেগ সমান কি আমরা জানি সরণ বাই সময়। তো সরণ মানে কি একটা দৈর্ঘ্যের একক, তাহলে সরণের মাত্রা, তাহলে বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি এর মাত্রা কি হবে, সরণের মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান এল, আর সময়ের সরণ বাই সময়, সময়ের মাত্রা টি, তাহলে এল টি -1। ঠিক একইভাবে যদি আমি বলি ত্বরণের মাত্রা, ত্বরণ, ত্বরণ কাকে বলে নিশ্চয়ই তোমরা পড়েছো, মনে আছে না, কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি এবং সময়, এইটাকে বলা হচ্ছে ত্বরণ। বেগের বৃদ্ধির মাত্রা মানে কি বৃদ্ধির মাত্রাও যা বা বৃদ্ধির এককও যা হয়, আবার বেগের এককও একই হয়, অর্থাৎ এক্ষেত্রে সরণ বাই সময় এল টি -1, অর্থাৎ বেগের মাত্রাটা যেটা আমরা বলেছিলাম বেগের বৃদ্ধির মাত্রাও একই, আর হচ্ছে সময়ের মাত্রা পেয়ে যাবো টি, তাহলে এল টি -2। তো এক্ষেত্রে আমরা এই যে বলের মাত্রাটা চলে গেছি আগে, তো ঠিক একই রকম ত্বরণের পর আমি যদি বলের মাত্রা বের করি, বল, বল সমান নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি কি ভর গুণিতক ত্বরণ, তাই তো, বল সমান ভর গুণিতক ত্বরণ। তাহলে বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ এর মাত্রা এইভাবে লিখি, এফ এর মাত্রা মানে কি ভরের মাত্রা, আর ত্বরণের মাত্রা তো এই যে দেখলাম এল টি -2, তাহলে হয়ে যাচ্ছে এম এল টি -2, এটা হচ্ছে বলের মাত্রা। ঠিক একইভাবে আমরা এই বলের মাত্রা নির্ণয় করার পরে ধরো চাপের মাত্রাটা নির্ণয় করলাম। তো বলের পরে আমরা যদি চলে আসি কার্য, কার্যের মাত্রা, কার্য সমান কি, কার্য সমান আমরা জানি হচ্ছে
বল প্রয়োগ করলে বল প্রয়োগের যদি স্মরণ ঘটে সেটাকেই বলা হচ্ছে কার্য। তাহলে কার্যের মাত্রা, কার্যকে যদি আমরা ডব্লিউ বলে বলি, ডব্লিউর মাত্রা ওয়ার্কের, তাহলে বলের মাত্রা আমরা যেটা নির্ণয় করলাম এম এল টি মাইনাস টু, আর স্মরণের মাত্রা এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে কার্যের মাত্রা। যদি বলি ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা কি? ক্ষমতা সমান কি? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে কার্য ভাজিত হার কথা মানে কি? সময় দিয়ে ভাগ। তাহলে ক্ষমতাকে যদি আমরা পি বলি, পি এর মাত্রা কি হবে? কার্যের মাত্রা যেটা নির্ণয় করলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি, অর্থাৎ হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এটা হয়ে যাচ্ছে ক্ষমতার মাত্রা। ঠিক এই ক্ষেত্রগুলোতে তো মাত্রা নির্ণয় করার সময় আমরা দেখব যে গতিবিজ্ঞান, বল গতিবিদ্যা অর্থাৎ মেকানিক্স পার্ট যাকে আমরা বলি ইংরেজিতে, মেকানিক্স পার্ট কিংবা বস্তুর যে সাধারণ ধর্ম অর্থাৎ পদার্থের সাধারণ ধর্ম অধ্যায়ে যে সমস্ত ভৌত রাশিগুলোর আমরা পাবো, সেখানে কেবলমাত্র এম এল টি এই তিনটা ভৌত রাশি দিয়ে কিন্তু আমরা তার মাত্রাটাকে লিখতে পারব। যেমনভাবে আমরা পদার্থের সাধারণ ধর্মতে যে সমস্ত ভৌত রাশিগুলো পেয়ে থাকি, তাহলে এইগুলো আমরা যে সমস্ত রাশিগুলো মাত্রা পেলাম এগুলো সাধারণত মেকানিক্স অধ্যায়। যদি আমরা পদার্থের সাধারণ ধর্মের মধ্যে আমরা মাত্রাগুলো কিছুগুলো নির্ণয় করি, সেখানে যেগুলো তোমরা নবম শ্রেণীতে পড়ে এসছো সেইখানের ধারণা থেকে আমরা কিন্তু মাত্রাগুলোকে আমরা নির্ণয় করব। যেমন কি তোমরা পড়েছো বস্তুর সাধারণ ধর্মতে তোমরা সান্দ্রতা পড়েছো, বা পৃষ্ঠ টান চ্যাপ্টার থেকে পড়েছো। পৃষ্ঠ টান তার যে মাত্রা আছে সারফেস টেনশন এস, পৃষ্ঠ টানের মাত্রা আমরা জানি কি যে এস এর মাত্রা, পৃষ্ঠ টান মানে আমরা জানি কি যে বল ভাজিত দৈর্ঘ্য। পৃষ্ঠ টানটার পরিমাপটা এইভাবে নির্ণয় করা হয়ে থাকে, পৃষ্ঠ টানের যে পরিমাণ। তাহলে পৃষ্ঠ টানের মাত্রাটা কি হবে? বলের মাত্রা এম এল টি মাইনাস টু বাই এল, অর্থাৎ হচ্ছে এম টি মাইনাস টু। ঠিক একই রকম ভাবে সান্দ্রতা, সান্দ্রতা অর্থাৎ ভিসকোসিটি, সেখানে সান্দ্রতাঙ্ক এইটার মাত্রা আমাদের নির্ণয় করতে হবে। সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা অধ্যায়ে সান্দ্রতাঙ্ককে যাকে আমরা ইটা বলি এর মাত্রা আমাকে নির্ণয় করতে হয়। সান্দ্রতা অধ্যায় যখন পড়েছিলাম একটা তরলের ঘর্ষণ, একটা তরল যখন একটা তরল গতিশীল হওয়ার চেষ্টা করছে দ্বিতীয় তরলের উপর একটা বাধা বল প্রয়োগ করে, সেই বাধা বলের যে মানটা আমরা জানি কি যে ওই তলের ক্ষেত্রফল, ওই দুটো তলের মধ্যবর্তী যে বেগের যে নতির উপর নির্ভর করবে। এই যে এদের পার্থক্য যদি দূরত্বের পার্থক্য ছোট ডিএক্স এবং গতিবেগের পার্থক্য যদি ডেল্টা ভি হয়, অর্থাৎ গতিবেগ আমরা ছোট্ট গতির পার্থক্যকে বোঝাতে ডেল্টা কথাটা ব্যবহার করছি। ডি কথাটার মিনিং হচ্ছে ছোট্ট ডি, ডেল্টা। তাহলে এইটা কিন্তু গতির এই যে বলটা বিপরীত ডিরেকশনে প্রযুক্ত হয় সেই জন্য একটা মাইনাস টার্ম থাকে এবং একটা ধ্রুবক থাকে। এই ধ্রুবকটা হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য। কোন মাধ্যমের? সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ককে ইটা বলা আছে। তাহলে ইটার যে মাত্রা বের করতে গেলে এই বলের মাত্রা ভাজিতক ক্ষেত্রফলের মাত্রা ভাজিতক গতিবেগের নতিমাত্রা, মাইনাস সাইনটা আমাদের এখানটায় মাত্রার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না। তাহলে এই সমীকরণ থেকে সান্দ্রতাঙ্ক যে সংজ্ঞাটা কি? বল বাই ক্ষেত্রফল এবং গতিবেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স। অর্থাৎ যে কোনো দুটো তলের যে ক্ষেত্রফল যদি একক ক্ষেত্রফল হয়, পরস্পর দুটো তলের ক্ষেত্রফল একক হয় এবং ওই দুটো তলের মধ্যবর্তী যদি গতিবেগের নতিমাত্রা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে তাদের মধ্যবর্তী সেই বলটাকেই বলা হবে তার সান্দ্রতাঙ্কের মান। তো এক্ষেত্রে এইভাবে আমরা যখন ক্ষুদ্র গতিবেগের পার্থক্য, ক্ষুদ্র দূরত্বের পার্থক্যকেও আমরা কিন্তু সেই গতিবেগের এককে লিখব এবং দূরত্বের এককই লিখব। তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রাটা কি হবে? সান্দ্রতাঙ্কের মাত্রা হবে বলের মাত্রা এম এল টি মাইনাস টু এর মাত্রা বাই এল স্কোয়ারের মাত্রা, আর ডিভি বাই ডিএক্স এর মাত্রা মানে কি? গতিবেগের মাত্রা বাই গতিবেগের মাত্রা কি? এল টি মাইনাস ওয়ান ভাজিত ডিএক্স এর মাত্রা কি? দূরত্বের মাত্রা। তাহলে এই যে এই এলটা যখন এখানে এল এর সঙ্গে কাটবে, এই এল কাটবে, এই এল চলে গেল, তাহলে থাকলো কত? এম শুধু থাকলো, এল উপরে উঠলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, আর টি টু দি পাওয়ার এই এলটা যখন হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রাটা আমরা এখান থেকে পেয়ে যাব। আর একটা পদার্থের সাধারণ ধর্ম অধ্যায় যখন আমরা পড়ি স্থিতিস্থাপক গুণাঙ্ক,
স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমরা যদি সেই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো যদি আমরা ইয়ং গুণাঙ্ক বলি, ওয়াই, ইয়ং গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ইয়ং গুণাঙ্ক কাকে বলা হয়? অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন আর হচ্ছে কি অনুদৈর্ঘ্য বিকৃতি। এদের ক্ষেত্রে তাহলে পীড়ন ভাজিত, পীড়ন কাকে বলা হচ্ছে? একক ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত বলকে পীড়ন বলা হচ্ছে। আর বিকৃতি কাকে বলা হচ্ছে? দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এই সম্পর্কগুলো নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এখান থেকে যদি বল বাই ক্ষেত্রফল অর্থাৎ কি এম এল টি মাইনাস 2 বাই এরিয়া দিয়ে যখন ভাগ হবে, এল স্কয়ার দিয়ে ভাগ হবে, মানে কি এল এল কেটে গিয়ে এল টু দি পাওয়ার -1, আর নিচে এর যেহেতু দৈর্ঘ্যের একক এটাও দৈর্ঘ্যের একক, তাহলে মাত্রা কোনো থাকবে না, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে ইয়ং গুণাঙ্কের মাত্রা। তো যে কোনো গুণাঙ্কগুলোর কিন্তু পীড়ন বা বিকৃতিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে সবগুলো গুণাঙ্কের কিন্তু মাত্রাগুলো একই হবে, বুঝা গেছে? তো এইগুলো গেল পদার্থের সাধারণ ধর্ম অধ্যায় যখন পড়বো তার মাত্রাগুলো হবে এই। কিন্তু আমরা যখন তাপবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান এই সমস্ত অধ্যায়গুলো পড়া শুরু করব, সেখানে যে সমস্ত ভৌত রাশিগুলোকে আমরা পাবো তাদের কিন্তু মাত্রা নির্ণয় শুধুমাত্র এল এম আর টি এদের দিয়ে কিন্তু হবে না, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা আইটাও চলে আসবে। কারণ কি, যে এখানে ভৌত রাশি আলাদাগুলো আসবে। তো আমরা কয়েকটা সেই চ্যাপ্টারের যে মাত্রাগুলো আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো প্রথমে চলে আসছি যে ওহমের সূত্র আমরা পড়েছিলাম ক্লাস 10-এ। তো সেখান থেকে আমরা রোধের মাত্রা, এই রোধের মাত্রা আমাদের নির্ণয় করতে দিই। রোধ কাকে বলে? ওহমের সূত্রটা নিশ্চয়ই মনে আছে, রোধ সমান বিভব ভাজিত তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বিভব কাকে বলে? বিভব কাকে বলে আমরা পড়েছি, কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য করতে হয়, অর্থাৎ একক ধনাত্মক আধান মানে অর্থাৎ কার্য ভাজিত আধান দিয়ে ভাগ করলে একক আধান হয়ে যাচ্ছে, আর হচ্ছে আই। তো এক্ষেত্রে বিভব তাহলে কার্য, আর ডব্লিউ আর কিউ মানে কি? আধান। তাহলে আবার আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান ভাজিত সময়। তাহলে কিউ সমান কি? আই ইন্টু টি এর মাত্রা, আর আই তো আগে থেকে একটা ছিল, তাহলে আই ইন্টু ডব্লিউ, আর ডব্লিউর মাত্রা। তো এক্ষেত্রে তাহলে রোধের মাত্রা পেতে গেলে ডব্লিউর মাত্রা কত? কার্যের মাত্রা এম এল স্কয়ার টি মাইনাস 2 কার্যের মাত্রা ভাজিত, তাহলে নিচে থাকছে আই স্কয়ার ইন্টু টি। এটাকে সাজিয়ে ফেললে হয়ে যাবে এম এল স্কয়ার আই টু দি ধরো টি টু দি পাওয়ার -3 ইন্টু আই টু দি পাওয়ার -2। এটা হবে রোধের মাত্রা। ঠিক সেই রকম আমরা যদি, অর্থাৎ যে সমস্ত এখানে দেখতে পাচ্ছ তোমরা ভর, সময় এবং দূরত্বের সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা, যে একক মাত্রার যে ডাইমেনশনটাও এসে গেছে। তাহলে রোধের মাত্রাটা তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহের যে একক বেসিসে তার মাত্রা কত? -2। ভরের বেসিসে রোধের মাত্রা কত? না 1। দৈর্ঘ্যের বেসিসে রোধের মাত্রা কত? 2। এরকম। এরপরে আমরা যদি আর একটা জিনিস ব্যবহার করতে চাই, ক্যাপাসিট্যান্স, ধারকত্ব। এইগুলো তোমরা পড়বে, আবার পড়বে তোমরা কিন্তু ক্লাস 12-এ চ্যাপ্টারে পড়বে। ধারকত্ব কাকে বলা হচ্ছে? ক্যাপাসিট্যান্স আমরা পড়েছিলাম, যত বিভব প্রভেদ বাড়াবো আধান ধারণ করার ক্ষমতা তত বাড়তে থাকে। সেই যে সম্পর্কটা আমরা কিউ সমান সিভি, এই সম্পর্কটা পড়েছিলাম, যত বিভব প্রভেদ মানে আধান দেব বিভব প্রভেদের মান বাড়তে থাকে। তো সেই সম্পর্ক থেকে আমরা কিন্তু যদি ক্যাপাসিট্যান্সের যে ধারণাটা আমরা পেতে চাই, ক্যাপাসিট্যান্স ধারকত্ব সমান কি? যে চার্জ ভাজিত বিভব। এখন এইটা হচ্ছে তার সম্পর্ক, যেহেতু আধানটা হচ্ছে সমান বিভব গুণিত ধারকত্ব, এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে ধারকত্ব। তাহলে ক্যাপাসিট্যান্সের মাত্রাটা আমরা কি করে পাবো? ধারকের মাত্রা, আধানের মাত্রা ভাই বিভবের মাত্রা। তাহলে বিভবের মাত্রাটা তো আমরা একটু আগে করেছিলাম। তো বিভবের মাত্রাটা যেটা আমরা করেছিলাম, তাহলে কিউ এর মাত্রা
ভাজিতক বিভব মানে কি কার্য ভাজিতক আধান, তাহলে আধানটা উপরে উঠে গেলে কিউ স্কয়ার, তাহলে কিউ মানে কি আই টি, তাহলে আই স্কয়ার টি স্কয়ার। কার্যের মাত্রা কত এম এল স্কয়ার টি মাইনাস 2। এটা সমাধান করলে তোমরা সূচক নিয়ম অনুযায়ী সমাধান করলে পেয়ে যাবে। তাহলে এমটাকে আগে লিখছি, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস 1, এলটাকে তারপর লিখতে চাইছি, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস 2, তারপরে টি গুলো লিখতে চাইছি, টিটা উপর থেকে উঠলে 4 হয়ে যাবে, টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার স্কয়ার। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। আবার আমরা যদি তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা পড়ি, তো সেক্ষেত্রেও আমরা কি পাবো, তড়িৎ ক্ষেত্রের মাত্রা। তড়িৎ ক্ষেত্রের মাত্রা কি হবে, তড়িৎ ক্ষেত্র তোমরা হচ্ছে কুলম্ব সূত্র তোমরা পড়েছো, অষ্টম শ্রেণীর ক্লাসে পড়েছো। তারপরে দশম শ্রেণীতে তোমরাও স্থির তড়িৎ আধানগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই যে তড়িৎ, সেখানে পড়েছো তোমরা কুলম্বীয় সূত্র। এবং সেই কুলম্ব সূত্র থেকে, অর্থাৎ কোনো একক আধানের জন্য যে কোনো দূরে, কোনো একটা দূরবর্তী স্থানে যে অপর একটা একক আধান যে পরিমাণ বল অনুভব করবে, তাহলে কোনো একটা আধান কোনো একটা জায়গায় থাকলে, এখানে ধরো কিউ পরিমাণ আধান রেখেছি, তাহলে এই আর দূরত্বে একটা যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে রেখেছে এই আধানটা, সেই তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র এর প্রাবল্য, এইটা আমরা বের করতে চাইছি। প্রাবল্য, এই যে সম্পর্কটা আমরা যা পড়েছি, এই আর দূরত্বে প্রাবল্যের মান কত তাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রিক ফিল্ড। এই প্রাবল্যের মান অর্থাৎ একক আরো একটা ধনাত্মক আধানকে রাখলে এই যে পরিমাণ বিকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ যে বল ভাজিতক আধান, ইলেকট্রিক ফিল্ডের যে মানটা কি, বল ভাজিতক আধান। তো ইলেকট্রিক ফিল্ডের মাত্রা কি হবে, বলের মাত্রা, বলের মাত্রা ভাজিতক আধানের মাত্রা। তাহলে ই ইলেকট্রিক ফিল্ডের মাত্রা যদি আমরা লিখি, বলের মাত্রা এম এল টি মাইনাস 2 বাই আধান মানে কি আই ইন্টু টি। এটাকে সাজিয়ে ফেললে কি হবে, এম এল টি মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। এটাই হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্রের মাত্রা। তাহলে তড়িৎ ক্ষেত্রের মাত্রা হচ্ছে কি, আবার বিভিন্ন ভৌত রাশিগুলো কিন্তু সহজ সম্পর্ক থেকেও আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারি। বিভিন্ন, যেমন ইলেকট্রিক ফিল্ড, আবার ইলেকট্রিক ফিল্ড কোনো একটা বিন্দু আধানের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত সেটা আমরা জানি, ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। সেই সূত্র থেকেও আধানের মান, দূরত্বের মান আর এপসাইলন 0 মানে এই যে মাধ্যমের মধ্য দিয়ে, এইখানে আধান যে রাখা আছে, এইখানে আধান যে রাখা আছে, তার মধ্য দিয়ে যে তড়িৎ ভেদ্যতা বলে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই তড়িৎ প্রাবল্যের মাত্রা নির্ণয় করে নিয়েছি। আবার এই সূত্র থেকে তড়িৎ ভেদ্যতার মাত্রাটাও আমরা নির্ণয় করতে পারি। তড়িৎ ভেদ্যতা বলতে কি, এই এপসাইলন 0 এর মাত্রা। তাহলে এপসাইলন 0 এর মাত্রা পেতে গেলে আমরা কিউ এর মাত্রা ভাজিত ই এর মাত্রা ইন্টু আর স্কয়ার এর মাত্রা, অর্থাৎ 4 পাই। তাহলে এইখান থেকে সূত্র সাজিয়ে এপসাইলন সূত্র এপসাইলন 0 অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মাত্রাটা কি হবে, আধানের মাত্রা ভাজিতক তড়িৎ প্রাবল্যের মাত্রা ভাজিতক দূরত্বের মাত্রা। এই যে আধানের মাত্রাটা আমরা জানি আই ইন্টু টি, তড়িৎ আধান, এই যে কিউটা রেখেছি, এটাকে কিউ দিয়ে লিখতে পাচ্ছি, এটাকে কিউ দিয়ে লিখো। তাহলে আই টি, আর নিচে 4 পাই একটা ধ্রুবক রাশি, এদের কোনো মাত্রা হয় না, তাহলে এর মাত্রা নেই। ই এর মাত্রাটা দেখুন নির্ণয় করলাম, এম এল টি মাইনাস 3, এম এল টি মাইনাস 3 আই মাইনাস 1, আর দূরত্বের মাত্রা মানে কি এল স্কয়ার। তাহলে এইটাকে সূচকের নিয়ম অনুযায়ী যদি আমরা সাজাই, এমটাকে প্রথমে লিখলাম, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস 1, এলটাকে লিখতে চাইছি, এখানে একটা এল, এখানে এল স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস 3 উপরে যখন উঠবে। তারপর লিখতে চাইছি টি, টিটা এখানে একটা 1 আছে, নিচ থেকে আর 3 উঠবে, তাহলে টি টু দি পাওয়ার 4, তারপরে আই, আইটা এখানে একটা ছিল, আরো একটা আই নিচ থেকে উঠলে আই স্কয়ার। তাহলে এইটা হয়ে গেল তড়িৎ ভেদ্যতার মাত্রা। অর্থাৎ আরো অনেক পদ্ধতিতে তড়িৎ ভেদ্যতার মাত্রাগুলো নির্ণয় করা যাবে। যখন তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টার আমরা স্থির তড়িৎ বিজ্ঞান পড়তে যাব, এইচএসএ কিংবা বিএসসি পড়বো, সেখানে এপসাইলন 0 ভিন্ন ভিন্ন প্রসেসে অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধানগ্রস্ত বস্তুর যে শক্তি, সেখান থেকেও আমরা নির্ণয় করতে পারি। তো ভেরিয়াস প্রসেসে আমরা নির্ণয় করতে পারি। এখানে আমরা সহজ সহজ প্রসেসগুলো কিছু দেখাচ্ছি।
তো তোমরা সেই প্রসেসগুলো থেকেও এপসাইলন জিরোর মাত্রাও নির্ণয় করতে পারো, কিংবা এখানে তড়িৎ ক্ষেত্রের মাত্রা নির্ণয়ের প্রসেসটাও তোমাদের আরও অন্য প্রসেসেও নির্ণয় করতে পারো। এই ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র আবার অনেক সময় জানি বিভব ভাজিতক দূরত্ব, এই সূত্র থেকেও তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে একই হয় কিনা তোমরা দেখবে। আবার এই এপসাইলন জিরোর কথা যে বলেছি, এটা নির্ণয় করার জন্য আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যে শক্তি, একক আয়তনে যে শক্তি, যদি এনার্জি, এটাকে এনার্জি বলছি, পার ইউনিট ভলিউম, এইটার মান আমরা হয় হাফ এপসাইলন জিরো ই স্কোয়ার। ই মানে হচ্ছে কি তড়িৎ প্রাবল্যের বর্গ, তড়িৎ প্রাবল্য যেটাকে ই বলছি তার বর্গ। তাহলে এই সমীকরণ থেকেও এনার্জি পার একক ভলিউম, একক আয়তনে যে শক্তি সমান হয় হাফ এপসাইলন জিরো স্কোয়ার। অর্থাৎ এনার্জির একক যা, শক্তির একক যা, কার্যের একক তা, তাহলে কার্য ভাজিতক আয়তন সমান হচ্ছে হাফ এপসাইলন জিরো স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকেও তোমরা ঘুর পথে তোমরা এটাও নির্ণয় করতে পারো এপসাইলন জিরোর মাত্রা, তোমরা এটা করে দেখবে। অর্থাৎ আমি যদি বলছি এপসাইলন জিরোর মাত্রা, তাহলে এখানে কি হবে, এপসাইলন জিরোর মাত্রাটা এখানে কি হবে, তাহলে এনার্জি মানে শক্তির মাত্রা, শক্তি ভাজিতক আয়তন, এটা তো থাকছেই, ভাজিতক দুইটা উপরে গুণ হচ্ছে, দুইয়ের কোনো মাত্রা নেই, আর ভাজিতক তড়িৎ প্রাবল্যের যে স্কোয়ার, ইটার স্কোয়ার। তো ই এর মাত্রাটা তোমরা এই সমীকরণ থেকে বসাবে, শক্তির মাত্রা বসাবে, আয়তনের মাত্রা বসাবে, দিয়ে সমাধান করবে, দেখবে একই হচ্ছে কিনা। ঠিক একই রকমের তোমরা কিন্তু আরও পেতে পারো তড়িৎ ভেদ্যতার সঙ্গে সঙ্গে যে চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক প্রাবল্য, কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ গেলে তার চারপাশে জানো যে তোমরা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এটা তোমরা দশম শ্রেণীতে পড়ে এসেছো, ওরেস্টেডের পরীক্ষা, কোনো একটা তারে কারেন্ট গেলে তার নিচে সেখানে যে তার চারপাশে যে তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করার জন্য সেখানে তোমাদের পড়েছো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কিংবা ডান হাতের মুষ্টি নিয়ম। অর্থাৎ তারে কারেন্ট গেলে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যকে বি দিয়ে প্রকাশ করা। তাহলে ওই চৌম্বক প্রাবল্যের ধরো মাত্রা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তো আমরা জেনেছি যে ওরেস্টেডের পরীক্ষায় কেবলমাত্র দিকটা নির্ণয় করে গেছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কিংবা ডান হাতের মুষ্টি নিয়মে, কিন্তু এর মানটা আমরা নির্ণয় করে থাকি যে বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে। তাহলে কোনো একটা তড়িৎ পরিবাহীতে কারেন্ট গেলে তার চারিদিকে কোনো একটা দূরত্বে যে কত তড়িৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তার প্রাবল্যের মানটা যে একটা ধ্রুবকের উপর নির্ভর করে μ0/4π ইন্টু এই আইডিএল, তারে যে কারেন্ট যাচ্ছে এবং তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম, তাহলে আইডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কয়ার। সাইন থিটা মানে কি, এই দুই কোণটা যে উৎপন্ন করেছে থিটা যদি হয় তার সাইন। তো সেক্ষেত্রে আমরা বি এর মানটা কিন্তু এই প্রসেসে নির্ণয় করতে গেলে দেখছি এটা আবার একটা চলে এসছে। তো আবার এই প্রসেসে না করে, এই যখন আমরা তড়িৎ চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে যখন যে একটা বল অনুভব করে একটা আধান, লোরেন্জ ফোর্স, কোনো একটা পরিবাহীর ভেতরে যে আধানগুলো গতিশীল হচ্ছে, সেই আধানগুলো গতিশীল হচ্ছে যখন একটা চৌম্বক ক্ষেত্রে আগে থেকে রাখা থাকে, যে বল অনুভব করে কিউ ইন্টু ভি ক্রস বি, এই যে রাশিমালা থেকে, অর্থাৎ এফ সমান কিউ ভি বি, এই রাশিমালা থেকে কিন্তু আমরা বি এর রাশিমালাটা নির্ণয় করতে পারি। বি এর মাত্রা আবার নির্ণয় করব কি করে, তাহলে বলের মাত্রা ভাজিতক আধানের মাত্রা গুণিতক বেগের মাত্রা। তো এই বিষয়গুলো আমরা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12এও পড়তে যাব। তো তোমরা ক্লাস 10-এ যেগুলো পড়েছিলে সেই বিষয়গুলো থেকে একটু অ্যাডভান্স করে আমরা মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে করার জন্য, যাতে করে তোমরা সহজে এটা করতে পারো। তাহলে চৌম্বক প্রাবল্যের মাত্রাটা কি হবে, বলের মাত্রা ভাজিতক আধানের মাত্রা গুণিতক, তাহলে বলের মাত্রা mL/t-2, আধানের মাত্রা কি I/t, বেগের মাত্রা কি L/t-1। এটাকে সাজিয়ে ফেললে কি হবে, L-টা নিচ থেকে একটা যাবে, L এর কেটে চলে যাবে, তাই তো mL চলে গেল, কিন্তু t আছে, t-টা এখানে 2 ছিল, নিচ থেকে একটা প্লাস উঠলে L শুধু একটা -1 থাকবে। তাহলে না, t এখানে একটা ছিল, এখানে একটা ছিল, তাহলে t কোনো কিছুই থাকবে না, তাহলে t-2 কে t-2 দিয়ে থাকবে, নিচে তো কেটে চলে গেল, আর I⁻⁻1। এটাই হচ্ছে যে তড়িৎ যে চৌম্বক প্রাবল্যের যে মাত্রা m t-2 I-1।
তো আবার কোনো তড়িৎ পরিবাহীতে কারেন্ট গেলে সেটাকে চৌম্বক ক্ষেত্রে রাখলে একটা যে বল অনুভব করে F সমান B ইন্টু L ইন্টু IBL কারেন্ট, সেই সমীকরণ থেকেও আমরা বের করতে পারি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ পরিবাহী তার রাখলে আমরা যে বার্নু চক্র পড়েছিলাম সেই বল অনুভব করে বলেই তো ঘুরতে শুরু করে, সেই বলের মান আমরা সেই সূত্র থেকে বের করে দেখাতে পারি, দেখাবো পরবর্তীকালে যে F সমান BLV, কোনো একটা তারে কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে L, এবং একে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা থাকে, বি চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, একটা যে বল অনুভব করবে, যে ফোর্স অনুভব করবে, সেই বলের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা কারেন্ট বি এর সঙ্গে একটা সম্পর্ক আছে। তাহলে এই সমীকরণ থেকে বি এর মাত্রাও নির্ণয় করে যদি দেখাই আমরা, বি সমান এফ ভাজিতক এল ইন্টু আই, এখান থেকেও হবে এফ এর মান এম এল টি মাইনাস টু, সঙ্গে সঙ্গে এল এর মান হচ্ছে এল দৈর্ঘ্য আর আই হচ্ছে আই। তাহলে এই ক্ষেত্রে এই যে এল কেটে চলে গেল, তাহলে থাকছে এম এল তো থাকছে না, টি মাইনাস টু আই মাইনাস ওয়ান। তো এইভাবেও করলেও আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ আমরা কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় করতে গেলে সেই ভৌত রাশিটার সহজ সমীকরণগুলোকে আমরা নিয়ে যদি করি সহজে আমরা নির্ণয় করতে পারি। তো আবার বি এর মান নির্দেশক যে বায়ো-স্যাভার্ট ল পড়েছি, সেখান থেকে আবার আমরা যদি এই মিউ জিরোর মানটা আমরা মাত্রা নির্ণয় করতে পারি, অর্থাৎ সরি মিউ জিরো বলছি মিউ জিরো, এই মিউ জিরোটাকে বলা হচ্ছে কি চৌম্বক ভেদ্যতা। তাহলে আমরা যেটা করব চৌম্বক ভেদ্যতার মাত্রা আমরা নির্ণয় করতে গেলে আবার ঠিকভাবে কিভাবে করব, যে চৌম্বক ভেদ্যতার মাত্রা, তাহলে দেখতে পাচ্ছ বি এর মাত্রা তার সঙ্গে এই 4 পাই তো ধ্রুবকের মাত্রা নেই, আর স্কয়ারের মাত্রা ভাজিত আই ডিএল এর মাত্রা, অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা, ডিএল মানেও দৈর্ঘ্যের মাত্রা, আর সাইন থিটা এটা ত্রিকোণমিতিক যে রাশিমালার কোনো মাত্রা হয় না, এর মাত্রা 1। এখান থেকেও আমরা সহজে করে নিতে পারি মিউ জিরোর মাত্রাটা কি করে, এই বি এর মাত্রাটা যদি বসাই এম টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর স্কোয়ার বসাতে পারি এল স্কোয়ার ভাজিতক আই ইন্টু এল। তাহলে আই, তাহলে এবার এইটা সমীকরণটাকে সমাধান করলে আমরা পেয়ে যাব এম এল, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এল টি তোমরা দেখতে পাচ্ছ উপরে দুটোই রয়েছে, টু টু দি পাওয়ার মাইনাস টু, আইটা নিচ থেকে উঠলে আই টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে যে এপসাইলন জিরো এর মাত্রা। তো এইভাবে বিভিন্ন ভৌত রাশিগুলো যাকে বলা হচ্ছে চৌম্বক ভেদ্যতার মাত্রা, এইরকম ভাবে আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রাগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি, যদি তার সম্পর্কিত সমীকরণ বা সংজ্ঞাটা আমাদের জানা থাকে। সঙ্গে সঙ্গে তাহলে মাত্রা নির্ণয় করতে গেলে আমাদেরকে ওই ভৌত রাশির সংজ্ঞা থেকে করতে পারি। দ্বিতীয়ত কি করতে পারি, ওই ভৌত রাশিটা যদি না হয় সংজ্ঞা থেকে, যদি কঠিন হয় তাহলে ওই ভৌত রাশির কোন সমীকরণ থেকে, অর্থাৎ যদি অন্য কোনো ভৌত রাশির সঙ্গে তার সেখানে সম্পর্ক রয়েছে যেগুলোর মাত্রা আমরা সহজে নির্ণয় করতে পারবো, সেইগুলো থেকে কিন্তু আমরা তার মাত্রা সহজে নির্ণয় করতে পারি। ওই ভৌত রাশির কোনো সমীকরণ যেটা সহজে আমরা সহজ সমীকরণ অবশ্যই নেব, সেখান থেকে আমরা মাত্রা নির্ণয় করতে পারি। তো এইটা গেল হচ্ছে মাত্রাগুলো আমরা জানলাম। এখন চলে আসছি মাত্রীয় সমীকরণ কি জিনিস, যে মাত্রীয় সমীকরণ কাকে বলে। তাহলে মাত্রীয় সমীকরণ কি না, কোনো একটা ভৌত রাশিকে একদিকে লিখব এবং তার সম্পর্কিত মাত্রাটাকে অপর দিকে লিখে যে সমীকরণটা পাচ্ছি তাকেই বলা হচ্ছে মাত্রীয় সমীকরণ। তাহলে মাত্রীয় সমীকরণটা কি, তাহলে কোন যে ভৌত রাশিটাকেও লিখব তৃতীয় বন্ধনীতে এবং ওই সম্পর্কিত মাত্রাটাকেও যদি লিখে রাখি, এইটাকে এক কথায় বলা হচ্ছে তার মাত্রীয় সমীকরণ। সমান চিহ্নের মধ্য দিয়ে কোন ভৌত রাশিটাকে যদি তৃতীয় বন্ধনীর মধ্যে রেখে এবং তার মাত্রীয় সংকেতটাকে অপর সাইডে লিখে মাঝখানে যদি সমান চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে যে সমীকরণগুলো পাবো এইগুলো হচ্ছে মাত্রীয় সমীকরণ। তো আমরা মাত্রীয় সমীকরণ এবং এই অধ্যায়ে মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করাটা আমরা কিভাবে করব এবং কিভাবে মাত্রা বিশ্লেষণটা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।
তো যখনই আমরা কোনো ভৌত রাশি বা রাশিমালা আমরা লিখছি, সেই রাশিমালাটার সঠিক না ভুল সেটা যাচাই করার প্রথম হাতিয়ার হবে কিন্তু আমাদের এই মাত্রা বিশ্লেষণ। তো মাত্রা বিশ্লেষণের যে নীতিটার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, মাত্রা বিশ্লেষণের নীতি হচ্ছে কি সমমাত্রার নীতি বা ল অফ হোমোজিনিটি। অর্থাৎ একে কি বলা হচ্ছে যে সমমাত্রার নীতি। এই নীতিটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টারটাকে পড়ব। সমমাত্রার নীতি, এই সমমাত্রার নীতিটা বলতে কি বোঝো? অর্থাৎ যেমন আমরা 1 মিটারের সঙ্গে 1 মিটারকেই যোগ করতে পারি, 5 কেজির সঙ্গে 2 কেজিকেই যোগ করতে পারি, অর্থাৎ একই একক যুক্ত ভৌত রাশিগুলোকেই কেবলমাত্র যুক্ত করা যায়। এটাই হচ্ছে সমমাত্রার নীতি। অর্থাৎ মাত্রাগতভাবে একই হলেই তবেই তাদেরকে আমরা সমীকরণে পাশাপাশি যুক্ত করতে পারব। অর্থাৎ কোনো সমীকরণে একদিকের মাত্রা যা হবে অপর দিকের মাত্রা একই হতেই হবে, এটাকে বলা হচ্ছে সমমাত্রার নীতি। তাহলে কোনো সমীকরণের উভয় পাশের, তাহলে সমমাত্রার নীতিটাতে আমরা বলতে পারি কোনো সমীকরণের, তাহলে কোনো সমীকরণের উভয় পাশের উভয় দিকের মাত্রা একই হবে, এটা হচ্ছে সমমাত্রার নীতি। কিংবা দ্বিতীয়ত কি, কোনো সমীকরণে অংশগুলো, বিভিন্ন সমীকরণের অংশগুলো যেগুলো যোগ কিংবা বিয়োগ হয়ে আছে, সমীকরণের যে অংশগুলো যেগুলো যোগ অথবা বিয়োগ হয়ে আছে তাদেরও মাত্রা একই হবে। অর্থাৎ কোনো সমীকরণের কোনো একটা জায়গায় যদি কোনো একটা যোগ বিয়োগ হয়ে আছে সেইগুলোর মাত্রাও কিন্তু একই হবে, তবেই তার সঙ্গে সেটাকে যুক্ত করে রাখা আছে। অর্থাৎ বেসিক্যালি সমমাত্রার নীতিটাই এই বলছে যে একই মাত্রা একই ভৌত রাশিগুলোকেই কেবলমাত্র যুক্ত করা যায়। অর্থাৎ একই মাত্রা বিশিষ্ট হলেই তবেই তাদেরকে আমরা যুক্ত করতে পারবো। সেই ভৌত রাশিটা এক না হলেও তাদের মাত্রাগুলো একই হলেও আমরা তাদেরকে যুক্ত করতে পারবো। এটাই হচ্ছে সমমাত্রার নীতি। তো এই সমমাত্রার নীতি এবং এই মাত্রা বিশ্লেষণের এখন আমরা কিছু ব্যবহার দেখে নেব, কিভাবে ওদেরকে ব্যবহারটা আমরা করব। প্রথমত হচ্ছে কি বললাম কি, কোনো একটা ভৌত রাশিমালা, ভৌত রাশির যে সমীকরণ যদি আমরা লিখি সেটা সঠিক কিনা যাচাই করার ক্ষেত্রে তার যদি মাত্রাটা ঠিক থাকে উভয় পাশে, তবে ওই সমীকরণটা ঠিক আছে আপাতত। আর মাত্রা ঠিক আছে মানেই যে একেবারে সমীকরণটা সঠিক তা নয়। অর্থাৎ কি, তারপরে আমরা এগোতে পারি যে পরবর্তী স্টেপের জন্য, ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা আগে মাত্রা বিশ্লেষণ করে দেখে নেব যে ওটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দুভয় পাশের মাত্রা, তাহলে তারপরে আমরা ওটাকে নিয়ে কাজ এগোতে পারি। কিন্তু প্রথমেই যদি দেখি যে উভয় পাশের মাত্রা নেই, সমান নেই, তাহলে ওই রাশিটা প্রথমেই সমীকরণটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। অর্থাৎ কোনো সমীকরণের মাত্রা ঠিক থাকলে উভয় পাশের সেটা সঠিক, আবার নাও সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্রা উভয় পাশের ভুল হয় তে শিওর ভুল, সেই সমীকরণটা অবশ্যই ভুল। তো এই ব্যবহারটা নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে, তো কোনো সমীকরণ সঠিক কিনা, সঠিক এর যাচাইটা আমরা করতে পারবো। কোনো সমীকরণ সঠিক কিনা যাচাই করতে পারবো। যেমন এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস বা টুয়াইস এ সমীকরণটা লিখে থাকি, তাহলে এখানে যদি এই ভৌত রাশিটার সঙ্গে এই ভৌত রাশিটা যুক্ত হয়েছে, তাহলে এই পাশের মাত্রার সঙ্গে এর মাত্রা যা, আবার এর মাত্রা যা, এর মাত্রা তা। তাহলে আমরা যদি নির্ণয় করে দেখি যে এর মাত্রা দেখবো একই হবে এর মাত্রা। যদি এটা গতিবেগের মাত্রা, তাহলে এল টি মাইনাস 1 তার হোল স্কোয়ার, এর মাত্রাটা তাহলে কত বের হলো, এল স্কোয়ার টি মাইনাস 2। আবার এটার মাত্রা যদি বের করি ত্বরণের মাত্রা, তাহলে এল টি মাইনাস 2 সঙ্গে সঙ্গে সরণের মাত্রা এল, এই দুটো গুণফল থেকে পেয়ে যাচ্ছি এল স্কোয়ার টি মাইনাস 2। অর্থাৎ দেখতে পাচ্ছ মাত্রাগত দিক থেকে এরা কিন্তু ইকুইভ্যালেন্ট, তবেই তারা যুক্ত হতে পেরেছে। তার সমীকরণ এটা কিন্তু সঠিক। কিন্তু আমরা এই সীমাবদ্ধতা যখন আসবো আলোচনাতে, দেখবো যে এই যে ধ্রুবকের কোনো থাকলে সেই ধ্রুবকটা, কত ধ্রুবকটা যদি ভুল ধ্রুবক কোনো দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটা তো ভুল হবে, কিন্তু সেটাকে সঠিক তারা বিচার করতে পারবে না মাত্রা বিশ্লেষণের দ্বারা। তো এইরকম ভাবে মাত্রা সমীকরণটা সঠিক কিনা আমরা যাচাই করে ফেলতে পারবো। দ্বিতীয়ত কি,
যে কোনো সমীকরণের মধ্যে ধ্রুবক থাকলে সেই ধ্রুবকের মাত্রা আমরা নির্ণয় করতে পারব। কোনো সমীকরণে কোনো যদি ধ্রুবক থাকে তার মাত্রা আমরা নির্ণয় করতে পারব। যেমন ভাবে আমরা যখন ভ্যান ডার ওয়ালস সমীকরণটা পড়েছি, যে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়েছিলাম দশম শ্রেণীতে, তোমাদের যখন আলোচনা করেছিলাম যে আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে জেনেছিলাম। অর্থাৎ যে গ্যাসগুলো চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, সমন্বয় সূত্র হোক বা সূত্রগুলো মেনে চলে, তারাই হচ্ছে আদর্শ গ্যাস। সেই আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি পড়েছিলাম, পিভি সমান আরটি এক মোল গ্যাসের ক্ষেত্রে। আর যারা হচ্ছে আদর্শ গ্যাস নয়, বেশিরভাগ গ্যাসই তো বাস্তব গ্যাস, তাহলে তাদের সমীকরণটা আমরা কি জেনেছিলাম, তাদের ক্ষেত্রে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আরটি, এই সমীকরণটা পড়েছিলাম। তাহলে এটা ছিল ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, VWE ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এটা হচ্ছে কি, যে আদর্শ গ্যাস সমীকরণ, এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি এই এ ধ্রুবকের মাত্রা, বি ধ্রুবকের মাত্রা এগুলো নির্ণয় করতে চাই, তাহলে আমরা সেই সমমাত্রার নীতিকে অ্যাপ্লাই করব। যে কিভাবে ব্যবহার করব না, সমমাত্রার নীতিটা সবসময় আমরা সমমাত্রার নীতিটাকে অ্যাপ্লাই করব। সমমাত্রার নীতি কি বলছে না, যে ভৌত রাশিটার সঙ্গে আরেকটা ভৌত রাশি যে যুক্ত হয়ে আছে তারা নিশ্চয়ই মাত্রাগতভাবে একই। তাহলে এক্ষেত্রে চাপের সঙ্গে যেহেতু এই মাত্রাটা যুক্ত, এই রাশিটা যুক্ত রয়েছে, তাহলে এই পুরোটার মাত্রা চাপের মাত্রার সঙ্গে সমান। অর্থাৎ চাপের যা মাত্রা, এ এর মাত্রা আর ভি স্কোয়ারের মাত্রা একই হবে। অর্থাৎ এখান থেকে আমরা এ এর মাত্রা যদি নির্ণয় করি, তাহলে কি হবে না, পি এর মাত্রা তার সঙ্গে সঙ্গে ভি স্কোয়ারের মাত্রা গুণ হবে। এখন পি এর মাত্রা তোমরা তো নিশ্চয়ই জানো, পি এর মাত্রা কি, যে বল ভাজিত ক্ষেত্রফল। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল কিউব, ভি মানে কত, এল কিউব তার স্কোয়ার এল টু দি পাওয়ার 6। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে এ এর মাত্রা। ঠিক একইভাবে এই সমীকরণে এই বি ধ্রুবকের মাত্রা বের করতে গেলে আমরা এই সমীকরণের এই অংশে যেহেতু আয়তনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে বি এর মাত্রা যা, ওটা আয়তনের মাত্রাটা, অর্থাৎ ওটা হচ্ছে এল কিউব। তাহলে বি এর মাত্রা হচ্ছে এল কিউব। এইভাবে কোনো সমীকরণে আমরা ভিন্ন ভিন্ন গণিত যখনই করব, সেখানে আমরা অ্যাপ্লাই করার সময় সেই অংশগুলো থেকে আমরা সহজে বের করে নেব। তাহলে কোনো হচ্ছে কি, যে ধ্রুবকের মাত্রাকে আমরা সহজে কিন্তু নির্ণয় করতে পারি, কিংবা কি কোনো ভৌত রাশির সমীকরণটা আমরা নির্ণয় করতেও পারি। তৃতীয়ত ব্যবহার হিসাবে আমরা কি করতে পারি, কোনো ভৌত রাশির সমীকরণ নির্ণয় করতে পারি। তৃতীয় ব্যবহারে আমরা বলতে পারি কি, কোনো ভৌত রাশির যে সমীকরণ নির্ণয় করতে পারি। বুঝা গেছে? যদি সেই ভৌত রাশিটা কোন কোন অপর ভৌত রাশির উপর নির্ভরশীল যদি আমরা সঠিকভাবে বিবেচনা করতে পারি, তবে ওই ভৌত রাশির সমীকরণটাকে আমরা নির্ণয় করতে পারবো মাত্রীয় সমমাত্রার নীতি প্রয়োগ করে। অর্থাৎ কি, কোনো সমীকরণের উভয় পাশের মাত্রা সমান হবে, সেই নীতি প্রয়োগ করে কোনো ভৌত রাশির সমীকরণ নির্ণয় করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সমীকরণটা, ওই ভৌত রাশিটা কোন কোন অপর ভৌত রাশির উপর নির্ভর করে আছে, যদি সেটা আমরা সঠিকভাবে অনুমান করতে পারি, তবেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। যেমন ভাবে ধরো বলছি, কোনো একটা সরল দোলক আমরা তৈরি করলাম, এর একটা দৈর্ঘ্য রয়েছে, এর একটা ভর রয়েছে, এখানে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ রয়েছে, এই আন্ডারে এই একটা দোলনে দুলতে থাকে, তাই তো, এই একটা দোলনে দুলতে থাকে, তার সময় কাল পাবো। তাহলে এইরকম একটা দোলকের দোলন কালটা আমরা ধরো নির্ণয় করতে চাইছি। এই দোলন কাল তাহলে কি হবে, যে দোলন কাল যার সঠিক সম্পর্ক আমাদের কিন্তু নিশ্চয়ই মনে আছে, কোন সরল দোলকের দোলন কাল টি সমান আমরা জানি 2π√L/g। এইটা আমাদের জানা, আমাদের সঠিক সমীকরণ এটা। আমরা এইটাকে নির্ণয় করতে পারবো এই মাত্রীয় সমমাত্রার নীতিকে অ্যাপ্লাই করে। কি করে, আমরা যদি সঠিকভাবে এই যে ভৌত রাশিটাকে মাত্রার সমীকরণ নির্ণয় করতে চাইছি, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি সঠিকভাবে অনুকরণ করতে পারি বা সঠিকভাবে যদি অনুমান করতে পারি যাকে বলে,
তাহলে এই যে টিটা টাইম পিরিয়ড, এটা কার কার উপর নির্ভর করবে? এখানে তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্যের উপর নির্ভর করার একটা ব্যাপার থাকবে, এই বস্তুটার যে ভরের উপর নির্ভর করার ব্যাপার থাকতে পারে, বস্তুটার যে এই জায়গার অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করবে, দোলকের পিণ্ডটার ভর। তাহলে আমরা ধরে নিলাম এই যে টাইম পিরিয়ডটা সড়কের দোলনকালটা কিসের উপর, যে দৈর্ঘ্যের সঙ্গে নির্ভর করবে, এবং দৈর্ঘ্যের টু দি পাওয়ার এক্স, ভরের টু দি পাওয়ার ওয়াই, এ জি টু দি পাওয়ার জেড, এইভাবে তার সঙ্গে সম্পর্ক আছে। এবং এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগিয়ে আমরা টি সমান কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড, এইভাবে আমরা লিখে ফেললাম। এইবারে আমি যদি উভয় পাশের সমমাত্রার নীতি প্রয়োগ করে পাই, এই সমীকরণে উভয় পক্ষে সমমাত্রার নীতি যদি আমি প্রয়োগ করে কি পাবো? তাহলে উভয় পাশের মাত্রা একই হবে, এটা টাইম পিরিয়ডের মাত্রা, মানে এই টি কে টি হবে, আর বাকিগুলোর মাত্রা নিশ্চয়ই জিরো, এম এল টি এগুলোর মাত্রা জিরো। আর এই পাশের মাত্রা ধ্রুবক রাশির কোনো মাত্রা হয় না, যে কোনো ধ্রুবকের মাত্রা কিন্তু কোনো মাত্রা হয় না এইটা। আবার এল মানে কি একটা দৈর্ঘ্য, যে সরল দোলকের দৈর্ঘ্যের কথা বলছি, তাহলে এর মাত্রা কত না এল তার মাথায় এক্স, এম মানে কি ভর, তার এম টু দি পাওয়ার ওয়াই। আর জি যদি বলি, জি মানে হচ্ছে কি ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের মাত্রা লিখলে এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে আমি যদি সমীকরণটাকে সিম্পলিফাই করে নিই, এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার, এখানে জেড আছে এক্স আছে, এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড, আর টি টু দি পাওয়ার কত মাইনাস টু। এইবারে যদি সমমাত্রার নীতি প্রয়োগ করে, না এখানে সমমাত্রার নীতি নয়, উভয় পক্ষে মাত্রা লিখে পাই, উভয় পক্ষে মাত্রা লিখে পাই, এরপরে এইখানে সমমাত্রার নীতি থেকে আমরা বলতে পারি, সমমাত্রার নীতি থেকে কি, যেহেতু এই সমীকরণটা সঠিক হতে হয়, তাহলে এই পাশের মাত্রার সঙ্গে এই পাশের মাত্রা একই হবে, মিলে যাবে নীতি থেকে কাই। তাহলে এই পাশে এম এর যে পাওয়ার, এই পাশে এম এর পাওয়ার একই হবে, এই পাশে এল এর যে পাওয়ার, এই পাশে এল এর পাওয়ার একই হবে, তবেই তো দুপাশের সমীকরণটা সমান হবে। অর্থাৎ আমি যদি পারি তাহলে কি, এই এম এর মাথায় যে পাওয়ার, এই পাশে ওয়াই এর মাথায় পাওয়ার জিরো, ওয়াই সমান জিরো, এল এর মাথায় পাওয়ার যেটা, এই পাশে এল এর মাথায় পাওয়ার সেটাই হবে, অর্থাৎ x প্লাস জেড সমান জিরো হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি x সমান মাইনাস জেড হবে। এটা একটা সমীকরণ, কারণ এখানে সমাধান করতে হবে। আর একটা সমমাত্রার নীতি থেকে আর একটা কি পাবো, এই t এর মাথায় 1 আছে, এখানে সরি 2z, তাহলে 2z সমান কি পাবো 1। তাহলে আরেকটা সমীকরণ কি পাচ্ছি, মাইনাস 2z সমান 1, এইখান থেকে পেতে পারি z সমান মাইনাস হাফ। তাহলে বুঝতে পারছো z সমান মাইনাস হাফ পাওয়া মানে 1 নম্বর সমীকরণ থেকে x সমান কি হয়ে যাবে, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, যে x সমান মাইনাস অফ মাইনাস হাফ সমান প্লাস হাফ। তাহলে আমরা যে সমাধানটা পেলাম, x সমান হাফ, y সমান মাইনাস হাফ, সরি y সমান 0, আর z সমান আমরা পেয়েছিলাম মাইনাস হাফ। তাহলে এই সমীকরণ, এই যে সমাধানটা আমরা করে ফেললাম, এই সমাধানটা করে ফেললে এই সমীকরণে যদি বসিয়ে দিই, আমরা t সমান পেয়ে যাবো ওই ধ্রুবক ইনটু l এর মাথায় x আছে, x এর মানটা কত, x এর মানটা হচ্ছে হাফ, তাহলে l এর মাথায় হাফ, l টু দি পাওয়ার হাফ, আর m এর মাথায় 0, তাহলে m কোনো থাকবে না, আর g এর মাথায় কত থাকবে, g টু দি পাওয়ার z মানে কত মাইনাস হাফ, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা লিখলে k ইনটু রুট ওভার l বাই g, যেটা আমরা সঠিক সমীকরণ পড়েছিলাম l বাই g। কিন্তু এক্ষেত্রে আমরা ধ্রুবকের মানটা কিন্তু এই পদ্ধতিতে নির্ণয় করতে পারছি না, কিন্তু সমীকরণটার বাকি অংশটুকু আমরা নির্ণয় করে ফেলতে পারি। কোনো ভৌত রাশির যে ভৌত রাশিটা অন্য কিভাবে বিভিন্ন ভৌত রাশির সঙ্গে জড়িয়ে আছে কোনো পরীক্ষায়, যদি সেটা আমরা অনুমান করতে পেরে যাই, তাহলে ওই ভৌত রাশিটার মাত্রা আমরা এই মাত্রীয় সমমাত্রার নীতি থেকে আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আরো অনেক এক্সাম্পল গুলো আছে, তোমরা নিশ্চয়ই সেগুলো চেষ্টা করবে, এবং সেই চেষ্টা করার সময় সেই ভৌত রাশিটা অন্য কোন কোন ভৌত রাশির উপর নির্ভর করবে সেটা আমাকে কিন্তু অনুমান করতে হবে সঠিকভাবে। ওই অনুমানটা ভুল হলে কিন্তু আমরা করতে পারবো না।
যেমন ভাবে এখানে যদি আমরা কোনো একটা জিটাকে না অনুমান করতে পারতাম তাহলে এই সমীকরণটা ভুল হয়ে যেত, সমীকরণ সঠিক আসবে না। তাহলে সমমাত্রার নীতি প্রয়োগ করে যেমন করতে পারি, সঠিক অনুমানটা এক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ছাড়াও আমরা এই সমমাত্রার নীতি প্রয়োগ ছাড়াও কোনো ভৌত রাশির মাত্রা নির্ণয় ছাড়াও আমরা আরো কি করতে পারি, এক একক থেকে অন্য এককে রূপান্তরটাও কিন্তু আমরা করে ফেলতে পারি। তো এক্ষেত্রে এই দোয়ারি মজুমদারের বই থেকে তোমরা কিন্তু আরো অনেকগুলো ভৌত রাশির মাত্রা তোমরা নির্ণয় করতে পারবে। যেমন কি যে টান করা তারে কিগুলো তোমরা করতে পারবে, টান করা তারের কম্পাঙ্ক, এটা তোমরা করতে পারবে। কোনো একটা টান করা তার, এই তারটাকে তোমরা তুলে যদি ছেড়ে দাও, এই তারটা দুটো প্রান্তের সাপেক্ষে কাঁপতে থাকবে, বিভিন্নভাবে কাঁপতে থাকে। এই কম্পনের যে কম্পাঙ্কটা কার উপর নির্ভর করবে, এই তারটাকে যে টান করে বেঁধে রাখা আছে, এটা একটা টান, একটা বল, এই এখানকার বলের উপর নির্ভর করবে। টান একটা বল বা টান যাকে বলছি, টানের উপর নির্ভর করবে। এই যে তারটার ভরের উপর নির্ভর করবে, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। তারটা বেশি দৈর্ঘ্যের নিলে যে পরিমাণ ভাবে কাঁপবে, ছোট নিলে কম হবে। তাহলে এই তিনটা বিষয়ের উপর কম্পাঙ্কটা নির্ভর করবে। তাহলে কম্পাঙ্কটা নির্ণয় করার ক্ষেত্রে বল বা টান যাকে বলছি, টান, ভর এবং দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, মূল দৈর্ঘ্যটা যদি বের করি, সেখান থেকে তোমরা সমীকরণ নির্ণয় করতে পারবে সমমাত্রা নীতি অ্যাপ্লাই করে। কিংবা হচ্ছে টান করা তার ছাড়াও তোমরা যদি ক্রিটিক্যাল ভেলোসিটি, যে একেবারে প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি, যে প্রান্তিক বেগ, সেই বেগ রাশিমালা তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে। যেখানটায় যে নিউটনের সূত্র, যেটা আমরা যে সান্দ্রতা চ্যাপ্টারে যেটা পেয়ে থাকি, 6 পাই ইটা এ ভি, এইটাই হচ্ছে প্রান্তিক বেগ। অর্থাৎ প্রান্তিক বেগটা যে রাশিমালাটা তোমরা পাবে এফ বাই ইটা এ। তাহলে তোমরা যদি প্রান্তিক বেগটা বের করে নিতে চাও, যে প্রান্তিক বেগটা কখন হয়, কোনো একটা অসীম দৈর্ঘ্যের যখন মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটা বস্তু কণা পড়তে থাকে, সে কিন্তু গতিবেগ বাড়াতে বাড়াতে অসীম গতিবেগ কখনোই হবে না। একটা নির্দিষ্ট গতি অর্জন করার পর সে কিন্তু এবারে পড়তে থাকবে। যেমন ভাবে এই বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে পড়ছে, সে অনেক উঁচু থেকে পড়ার সময় গতিবেগ বাড়াতে তো অনেক বেশি হওয়ার কথা, কিন্তু সে একটা অবস্থায় আসার পরে সে একটা প্রান্তিক বেগ লাভ করার পর সেই প্রান্তিক বেগ নিয়েই কিন্তু পড়তে থাকে, আর বেগ তার বাড়ে না। সেই প্রান্তিক বেগটা কেন বাড়ে না, যখন এই মাধ্যমের মধ্য দিয়ে সে পড়তে থাকে তখন কি হয়, এই মাধ্যমটাকে কিন্তু বিপরীত দিক থেকে একটা বল প্রযুক্ত করতে থাকে, যাতে যেখানে আমরা সান্দ্রতা বল বলেছি, সান্দ্রতা বল, সেই সান্দ্রতা বল কিন্তু ধীরে ধীরে ওকে ব্যালেন্স করে দেয়। সান্দ্রতা বল আর ওজন পরস্পরকে যখনই ব্যালেন্স করে দেবে, তখন কিন্তু সেখান থেকেই ওই গতিবেগটা অর্জন হয়। তো ওই গতিবেগটার মান আমাদের কি হতে পারে, ওইখানে সান্দ্রতা বলের মানের উপর নির্ভর করবে, ওই যে সান্দ্রতা অঙ্কের উপর নির্ভর করবে, বস্তুর আকারের উপর নির্ভর করবে। এই বস্তুটার যে আকারের ব্যাসার্ধ যদি এ বলি, তাহলে এভাবে কিভাবে নির্ভর করে তোমরা কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে পারবে। অর্থাৎ যে কোনো বস্তুর যে প্রান্তীয় বেগ কত হবে সেটা তার বস্তুর আকারের উপর নির্ভর করবে, ওর উপর যে সান্দ্রতা বলের উপর নির্ভর করবে, সান্দ্রতা বল কত ওই মাধ্যম ওর উপর প্রয়োগ করছে, তাছাড়া কি ওই বস্তু ওই মাধ্যমের সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করবে। অর্থাৎ আমি যদি জলের মধ্যে ফেলি যা গতিবেগ হবে, বায়ুর মধ্যে ফেলি তার অন্য গতিবেগ হবে, তাহলে সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করবে। তো এইভাবে বিভিন্ন ভৌত রাশির কিন্তু তোমরা সমীকরণ নির্ণয় করতে পারবে এই মাত্রীয় সমমাত্রার নীতি প্রয়োগ করে। আর কি করতে পারবে ব্যবহার হিসাবে আমরা বলতে পারি, তোমরা হচ্ছে কিন্তু যে বিভিন্ন এককের রূপান্তর, চতুর্থ হিসাবে আমরা বলতে পারি কি একক রূপান্তর। অর্থাৎ কোন একটা ভৌত রাশিকে এক একক থেকে অন্য এককে রূপান্তরিত করলে তার মানটা কত হবে। যেমন ধরো 1 নিউটনকে ডাইনে রূপান্তরিত করলে কত হবে, সেটা আমরা মাত্রীয় সমীকরণ থেকে বের করতে পারবো। কারণ এটা হচ্ছে বল, এটা বলের একক। তাহলে বলের যে মাত্রা কি, বলের মাত্রা m l t - 2। তাহলে বলের মাত্রাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু নির্ণয় করতে পারি যে নিউটন থেকে ডাইনের যে কত গুণ। তাহলে 1 নিউটন মানে কি জানি, 1 নিউটন মানে 1 কেজি ইন্টু
1 মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার স্কোয়ার। আর 1 ডাইন, তাহলে এই যে মাত্রা সমীকরণ থেকে আমরা সহজে 1 নিউটন বাই যদি 1 ডাইন লিখি, ডাইনের ক্ষেত্রে তাহলে 1 গ্রাম, 1 সেন্টিমিটার, 1 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। এইখান থেকে অনুপাতগুলো করে ফেললে আমরা কিন্তু যে দেখে যাবো 1 কেজি মানে 1000 গ্রাম বাই 1 গ্রাম, তাহলে 1000 একটা ফাংশন পেয়ে যাবো। আর তাহলে গ্রামে যদি গ্রাম কেজিকে যদি গ্রামে রূপান্তরিত করি, গ্রাম গ্রাম কেটে যাবে, অর্থাৎ গ্রাম বাই গ্রাম কেটে গেল। 100 সেন্টিমিটার করে ফেলি, 1 সেন্টিমিটার ছিল, কেটে চলে গেল, আর এটা তো কেটে গেল। তাহলে দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 5, তাহলে 1 নিউটন বাই 1 ডাইন সমান আমরা পেতে পারি তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তো এইভাবে বিভিন্ন মাত্রাটা জানলে 1 একক থেকে অন্য এককে কত গুণ তার হবে সেটা আমি সহজে কিন্তু এখানে বের করতে পারি। তো এইভাবে আরো অনেক ক্ষেত্রে আমরা ব্যবহারগুলো করতে পারবো। যেমন ভাবে আর একটা ব্যবহার যেগুলো সাধারণত গাণিতিক প্রশ্নতে আসে সেই রকম দিয়ে আমরা কিন্তু তাকে প্রশ্নগুলো বলছি। যেমন ভাবে যে কোনো একটা ভৌত রাশি যেই যে মূল এককের মাত্রাকে না করে আমি যদি বলি অন্য মূল এককের কে অন্য ভৌত রাশিটাকে তাকে মূল একক ধরে নিয়েছি। অর্থাৎ যেমন কি ধরো আমি বলছি ভরটা তো মূল একক এসে পদ্ধতিতে হয়, কিন্তু না আমি বলছি বলটা মূল একক, তো বিভিন্ন অন্য কোনো কিছু হতে পারে, তো বল কিংবা দৈর্ঘ্য আর হচ্ছে ধরো সময়কে মূল একক ধরেছি, সময়কে মূল একক ধরে ভরের মাত্রা কত হবে, ভরের মাত্রা, অর্থাৎ আমরা মূল একক হিসাবে বলকে আর দৈর্ঘ্যকে সময়কে ধরেছি, তখন ভরের মাত্রা কি হবে, তো ভরকে মূল একক ধরে নিই। তাহলে সেক্ষেত্রেও এই সমমাত্রা নীতি অ্যাপ্লাই করবে যে এই ভরটা যাকে আমি বলছি এম দিয়ে বলছি, নিশ্চয়ই এই ভরটা কি হবে, বল, যাকে ধরো সাংকেতিক আকারে বল, দৈর্ঘ্য আর সময় করে দিচ্ছি, তাহলে বলের টু দি পাওয়ার এক্স, দৈর্ঘ্য টু দি পাওয়ার ওয়াই, সময় টু দি পাওয়ার জেড, এইভাবে লিখে একটা ধ্রুবক রাখলাম। এবার উভয় পক্ষে মাত্রা নিয়ে তার সমমাত্রা নীতি অ্যাপ্লাই করে সমীকরণ সমাধান করলে আমরা কিন্তু যে এই সমীকরণে পৌঁছে যাব। এই মানগুলো নির্ণয় করতে পারলেই যে ভরের মাত্রাটা, বলের মাত্রা যখন একক ধরবো তখন কি হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ যে কোনো একটা ভৌত রাশিকে আমি যদি একক ধরবো বা মূল একক ধরি, অন্য কোনো ভৌত রাশির মাত্রা কি হবে সেটা নির্ণয় করার ক্ষেত্রেও আমরা নির্ণয় করতে পারি। তো এইগুলো তোমরা করতে পারবে নিঃসন্দেহে। তো আর যে প্রশ্নগুলো সচরাচর আসে সেটা হচ্ছে কি, এইভাবে গণিতগুলো ছাড়াও এখানে আরেকটা প্রশ্ন বলে নিচ্ছি যে এই সমমাত্রার নীতি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতাটা একটু আমরা আলোচনা করে নিচ্ছি। সীমাবদ্ধতা তখন অর্থাৎ মাত্রা বিশ্লেষণ কিন্তু তাহলে কি সব ক্ষেত্রেই প্রযোজ্য না, মাত্রা বিশ্লেষণ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে এর সীমাবদ্ধতা রয়েছে। প্রথম আমরা দেখলাম যে এই যে কোনো যদি ধ্রুবক রাশি হয়ে থাকে, কোনো ধ্রুবক রাশি হলে তার মাত্রা কি হয়, মাত্রাহীন হয়। ধ্রুবক রাশিগুলো সাধারণত মাত্রাহীন হওয়ার জন্য কোনো ভৌত রাশির মধ্যে যে কোনো ধ্রুবক রাশি দিয়ে আমি সমীকরণটা লিখে দিলে মাত্রাগতভাবে সেটা ঠিক হবে, কিন্তু সেটা বাস্তবে কিন্তু সেটা সঠিক সমীকরণ নয়। অর্থাৎ মাত্রাহীন ধ্রুবক হওয়ার জন্য সেই কোনো সমীকরণে ধ্রুবকগুলোকে আমরা নির্ণয় করতে পারবো না, ধ্রুবক নির্ণয় সম্ভব নয়। দ্বিতীয়ত কি, আমরা যে এই মাত্রীয় সমীকরণ গুলো যখন লিখে সমাধান করি কেবলমাত্র 3টা মূল এককের উপর ভিত্তি করে কিন্তু, এবং তাদের সূচকীয় পাওয়ারে যে সম্পর্ক যুক্ত করে তাদেরকে সমাধান করতে হবে, এম, এল আর টি, এইরকম ভাবে তাদের 3টা মূল এককের সঙ্গে তাদের গুণের সম্পর্ক এবং সূচকীয় গুণের সম্পর্ক থাকলেই কেবলমাত্র কিন্তু আমরা মাত্রীয় সমীকরণটাকে প্রয়োগ করতে পারি। কিন্তু যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন, কস কিংবা ট্যান থিটা, কারণ এগুলো হচ্ছে মাত্রাহীন, কারণ কি থিটা যে কোণ, এটা তো একটা দুটো দৈর্ঘ্যের অনুপাত, চাপ ভাজিতক ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা মাত্রাহীন। তাই সেই জন্য যে ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো এগুলোও মাত্রাহীন, তাহলে এটা মাত্রাহীন হওয়ার জন্য ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোও মাত্রাহীন। বোঝা গেছে? তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশন যদি কোনো সমীকরণে থেকে থাকে সঠিক সমীকরণে, সেখানে কিন্তু আমরা সেটা নির্ণয় করতে পারবো। কিংবা কি
যদি এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন থাকে ই টু দি পাওয়ার ধরো -at, তাহলে ই এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন এই টোটাল মানটাই হচ্ছে কিন্তু মাত্রাহীন, এবং এটা একটা ধ্রুব, এর একটা মান থাকবে, সংখ্যাগত মান থাকবে, এটা একটা মাত্রাহীন রাশি। তাহলে এক্ষেত্রে কিন্তু এই ত্রিকোণমিতিক ফাংশন যুক্ত কোনো সমীকরণ পাবো না। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনটা যদি এক্সপোনেনশিয়াল ফাংশনটা যদি মাত্রাহীন হতে হয়, তাহলে এর মাথায় নিশ্চয়ই কোনো মাত্রাহীন রাশি থাকবে। মাত্রাহীন রাশি থাকলে তার মান আমরা পাবো, তাহলে এই মাত্রাহীন রাশি হবে, এটাও হবে মাত্রাহীন। তাহলে ত্রিকোণমিতিক কোনো ফাংশন কিংবা এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন কিংবা লগারিদমিক কোনো ফাংশন, লগারিদম বা ln, লগ বেস 10 আর বেস ই বেস বিভিন্ন লগারিদমিক ফাংশন, এই ফাংশনগুলো যদি কোনো জায়গায় থেকে থাকে এইগুলো কিন্তু মাত্রাহীন। তাহলে এই সমস্ত সমীকরণগুলো কিন্তু থাকলে আমরা নির্ণয় করতে পারবো না সেইগুলোকে। তাছাড়া কি কোনো সমীকরণে যদি কোনো একটা ভৌত রাশি দুবার থাকে, তাহলে মাত্রাহীন যদি, অর্থাৎ কেবলমাত্র গুণের সম্পর্ক, কোনো যোগ বিয়োগের সম্পর্ক থাকলে, অর্থাৎ যদি যোগ কিংবা বিয়োগের সম্পর্ক কোনো সমীকরণে থেকে থাকে, তা আমরা সেটা কিন্তু বের করতে পারবো না। কেবলমাত্র এক্সপোনেনশিয়াল এবং গুণিতক সম্পর্কে থাকলে এটাও যেমন পারবো না, এই এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিক ফাংশন পারবো না, এক্সপোনেনশিয়াল পারবো না, আর হচ্ছে লগারিদমিক ফাংশন কোনোটাই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। এইগুলো হচ্ছে এর শর্টকামিং, কেবলমাত্র এইটা পারবো। এছাড়া কি কোনো ভৌত রাশি যদি একই যে ভৌত রাশিটা দুবার থাকে, যেমন আমরা কুলম্বের সূত্র বলি F সমান q1 q2 বাই 4πε0 r², এই সমীকরণটা কিন্তু মাত্রা বিশ্লেষণ দ্বারা নির্ণয় করতে পারবো না, কারণ এখানে একই ভৌত রাশি দুবার আছে। কিংবা মহাকর্ষ সূত্র, যে সূত্রটা আমরা জানি F সমান g * m1 n2 বাই r², এই যে সমীকরণে যেহেতু দুবার দুটো ভরের মাত্রা পাবো না, আমরা একবার ভর নিলে কিন্তু তার স্কয়ার আকারেই পেয়ে যাব। তো সেক্ষেত্রে একই ভৌত রাশি দ্বিতীয়বার থাকলে তার কিন্তু কিভাবে সম্পর্কযুক্ত সে রয়েছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। তো এইভাবে কিছু সমস্যা কিন্তু রয়েছে। তো তবে তোমরা যখন অ্যাডভান্স কিছু গণিত করতে যাবে তখন কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা সমস্যা অনুভব করবে, সেটা আমরা একটা জায়গায় বলে নিচ্ছি। যখন এই মাত্রা বিশ্লেষণ করে উভয় পক্ষের যে সমীকরণগুলো সমাধান করতে যাবে, ধরো কোনো একটা ভৌত রাশি, ধরো সাপোজ m, তার এই পাশে, বা সাপোজ কোনো একটা ভৌত রাশিকে x বলছি, তার যে মাত্রাটা আমরা লিখেছি এই পাশের যে মাত্রার সঙ্গে এই পাশে ধরো y z যে ধরো l টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y টু দি পাওয়ার y z টু দি পাওয়ার ধরো z, এই যে সমীকরণগুলো যখন সমাধান করতে যাবে, সেই সমীকরণগুলো যখন সমাধান করতে যাবে সেই সমীকরণ সমাধানটা তোমাদের কিন্তু এক্সপার্ট দক্ষতার সঙ্গে করতে হবে। তো আমরা অপনয়ন পদ্ধতি, যে তুলনামূলক পদ্ধতি এগুলো করতে পারি। তবে যখন যে সমীকরণে যে অজানা রাশির সংখ্যা বাড়বে তখন আমরা কিন্তু ক্যামার্স রুল আমরা কিন্তু অ্যাপ্লাই করব। অর্থাৎ সেই রুলটা সম্পর্কে তোমাদের কিন্তু অ্যাডভান্স গণিত থেকে তোমাদের জানতে হবে। সমীকরণটা কি ধরনের, কোনো একটা সমীকরণ, অনেকগুলো ধর তিনটা ভৌত সমীকরণ, তিনটা ভৌত রাশি, তাদেরকে মানগুলো নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সহজ পদ্ধতিতেই যে অপসারণ, অপনয়ন কিংবা পরিবর্তন পদ্ধতি করে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা ক্যামার্স রুল অ্যাপ্লাই করব, যেখানে আমাদেরকে কোনো কিছুর ডিটারমিনেন্ট নির্ণয় করার প্রয়োজন পড়বে, বোঝা গেছে, কোনো কিছুর ম্যাট্রিক্স নির্ণয় করার প্রয়োজন পড়বে। তো সেটা আমরা অ্যাডভান্স গণিতের ক্যালকুলেশনের জন্য এটা তোমাদেরকে আমরা কোনো ক্লাসে একটা বলে যাব যে ক্যামার্স রুলটা কিভাবে কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করে সহজে আমি ক্যালকুলেশনটা করতে পারবো। তো আজকের এই ক্লাসটা একটু দীর্ঘায়িত না করে আমরা বলছি, যতটা আমরা আলোচনা করলাম আজকের ফার্স্ট ক্লাসে মাত্রা বিশ্লেষণটাকে নিয়ে, নিশ্চয়ই তোমরা বুঝেছো, বইটাকে ফলো করবে। এইবারে তোমরা গাণিতিক প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করবে, দেখবে তোমরা সমাধান করতে পারছো, নিশ্চয়ই পারবে। না পারলে তোমরা কিন্তু কমেন্ট করবে, জানাবে কোনো প্রশ্নের সমাধান, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লু দেওয়ার, বোঝা গেছে।